আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের ঝুঁকি আর ঋণের চাপে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক স্থিতিশীলতা। সিপিডি বলছে পরিস্থিতি পুনরুদ্ধারেই এশিয়া ইউরোপে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের শঙ্কা, বিশ্ববাজারে চরমে উঠে থমকে রয়েছে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কার্যক্রম। ব্যান্ডউইথের আমদানি নির্ভরতা কাটাতে ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটতে মন্ত্রী ও উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন। কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রুহুল কবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব সক্ষমতা, দুর্বল বিনিয়োগ, ব্যাংকিং খাতের ঝুঁকি, ঋণের চাপে অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে স্থিতি পুনরুদ্ধার করার চ্যালেঞ্জে পড়েছে নতুন সরকার। সিপিডি আয়োজিত সংলাপে এমন অভিমত উঠে এসেছে। বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি অর্থনীতির জন্য সুযোগ এবং ঝুঁকি তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়ে সিপিডি আয়োজনটিতে আমরা সরাসরি এখন চলে যাই। Recovery and injection of new capital by owners. Without this, I think the banking sector will be very restrictive. Thank you. Thank you, Dr. Sadiq. অনেকগুলো খাতি কভার করেছেন এবং একটা ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ওভারভিউ পেলাম এবং কিছু কংক্রিট সাজেশনও পেলাম। এরপরে আমি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাকে বলবো যে বিশেষ করে কয়েকটা সুপারিশ মালা লং, শর্ট এবং মিডিয়াম টার্মে 5-6 মিনিটের মধ্যে দিই। ধন্যবাদ। আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর। এটা না বললে আবার রেগুলেটরি অথরিটির নির্বাহী প্রধান। ব্যাপারটা এসেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন 180 দিন ধরে যদি হয়, আমি একটা জিনিস যেটা অনেকটাই বলেছেন সাদিক ভাই, আমি একটা ফিগার শুধু বাংলাদেশ ব্যাংকের একটা থেকে আপনার পলিসি স্টেটমেন্ট থেকে এসেছে যে ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্রেডিট গ্রোথের দিক থেকে দেখি, ক্রেডিট গ্রোথ আপনার কত, প্রাইভেট সেক্টর যে ক্রেডিট গ্রোথ দেখি 15%-এর বেশি ক্রেডিট গ্রোথ 8টা ব্যাংক, 10 থেকে 15% ক্রেডিট গ্রোথ আপনার 6টা ব্যাংকের, 5 থেকে 10% 14টা ব্যাংকের, 0 থেকে 5% 20টা ব্যাংকের, 14টা ব্যাংকের হলো লেস দেন 0%, মানে এটা গ্রোথ নেগেটিভ। ডিপোজিট গ্রোথ যদি হয় 15%-এর বেশি 11টা ব্যাংকে, 10 থেকে 15% 6টা ব্যাংকে, 5 থেকে 10% আপনার ডিপোজিট গ্রোথ হলো আপনার 10টা ব্যাংকে, আর 0 থেকে 5% 9টা ব্যাংক, 26টা ব্যাংকের আপনার ডিপোজিট গ্রোথ হলো 0%। প্রশ্ন হলো, আমরা মনিটারি পলিসিতে আমরা যদি ইফেক্টিভনেস চাই, ইফেক্টিভলি যদি আমরা ইনফ্লেশনকে ড্র্যাগ করতে চাই, এর ইফেক্টিভনেসটার যে আলটিমেটলি যে চ্যানেলটা, সেই চ্যানেলটা এতগুলো ব্যাংক যদি আপনার শুধুমাত্র তারা ডিপোজিট নিয়ে নিজের অবস্থানটা ধরে রাখা বা অনেকে ধরে রাখতে পারছে, প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ আমরা আজকে 6%-এর কম দেখছি, এবং যেটা আমাদেরকে স্ট্রংলি আপনার এটাকে এনকারেজ করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি 180 দিনে যদি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ফর্মাল ফ্যাসিলিটিস বিল্ড আপ করা। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার জবাবে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এতে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল এবং এলএনজির মতো গুরুত্বপূর্ণ জ্বালানির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে 1 লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি 1 বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এশিয়া এবং ইউরোপ দুই অঞ্চলেই গ্যাসের দাম আকাশচুম্বী হবে। এদিকে চড়া দামে গ্যাস কিনতে অপারগ পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। চরম ক্ষতির মুখে পড়বে জাপান, এমনকি আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও।
হরমুজের পথে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যার মূল আমদানিকারক জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশগুলো। জানা গেছে এশিয়ার দেশগুলোর কাছে প্রায় 82% এলএনজি রপ্তানিকারক কাতারের পাশাপাশি বন্ধ হয়েছে দৈনিক 5.5 লাখ তেল শোধনকারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি শোধনাগার। বিশ্লেষকদের মতে ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটতে চায় সরকার। উদ্যোক্তাদের প্রস্তুতিও রয়েছে, কিন্তু নীতি সহায়তার অভাবে হোঁচট খাচ্ছে। তারা বলছেন যে রহস্যজনক কারণে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কাজ আটকে রেখেছিল অন্তর্বর্তী সরকার, ঠিক যার কারণে ব্যান্ডউইথ আমদানিতে নির্ভরতা বাড়ছিল। সংশ্লিষ্টরা বলছেন যে তথ্য প্রযুক্তি খাত স্বনির্ভর করার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তা বান্ধব ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। নির্বাচনী ইস্তেহারেও দেয়া হয়েছে প্রতিশ্রুতি, তবে এ খাতের বাস্তবতা ভিন্ন। প্রতিনিয়ত বাড়ছে ব্যান্ডউইথের ব্যবহার। চাহিদার 50%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে 750 কোটি টাকার বেশি মূল্যবান বৈদেশিক মুদ্রা। ডিজিটাল সার্বভৌমত্বের প্রথম পদক্ষেপ হওয়া উচিত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি লোকাল ইনভেস্টর দিয়ে তৈরি করে ফেলা। যদি বর্তমান সরকার যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা খুবই দৃঢ় বিশ্বাস যে এই বছরের মধ্যভাগে জুন জুলাইয়ের মধ্যে আরও 3টা সাবমেরিন কেবল তাদের সার্ভিসে আসা সম্ভব। ব্যান্ডউইথের উপর বিদেশ নির্ভরতা কাটাতে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হয় 3টি প্রতিষ্ঠানকে। 600 কোটি টাকা বিনিয়োগ করে সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। 5টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে অলরেডি অনুমোদন পেয়ে গেছি, বাট 4টা জায়গা থেকে আমরা আসলে এখন পর্যন্ত অনুমোদন পাই নাই। আমাদের অ্যাপ্লিকেশনের সময় প্রায় 1 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে। তো এখনো আমরা কোনো, যেহেতু 4টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে এখনো পজিটিভ কোনো রেসপন্স পাই নাই, আমরা আসলে এই কাজটা এখন শুরু করতে পারছি না। নানান জটিলতায় রাষ্ট্রায়ত্ত 3য় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি পিছিয়ে গেছে। বেসরকারি সরকারের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করতে 8 জন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী 2 রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক 2টি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। নতুন বণ্টন অনুযায়ী প্রতিমন্ত্রী শরীফুল আলমকে বস্ত্রপাট, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য প্রাণী সম্পদ, হাবিবুর রশিদকে রেলপথ সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রাজীব আহসান নৌ পরিবহন, জুনাদ সাকি পরিকল্পনা, ফারজানা শারমিন সমাজ কল্যাণ, নুরুল হক নূর প্রবাসী কল্যাণ, ববি হাজ্জাজকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে কৃষি, রুহুল কবির রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ, এমনটাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সবার আগে